সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই এর নিয়মিত আয়োজন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিবেদিত আজ এবং আগামীর রাজধানী ঢাকা। একটি রাষ্ট্রের উন্নয়ন, অর্থনৈতিক অবস্থা, একটি রাষ্ট্রের কৃষ্টি, কালচার এবং সভ্যতা, সেই দেশ এবং জাতির সমস্ত কিছু নির্ভর করছে সেই রাষ্ট্রের উন্নয়নের উপরে। এবং একটা রাষ্ট্রের ভাবমূর্তি দেশের রাজধানীর উপর, উন্নয়নের উপরেই নির্ভর করছে। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবন এবং জীবিকার তাগিদে রাজধানীতে ছুটে আসছে, ফলে রাজধানী হয়ে উঠছে গণবসতিপূর্ণ একটি আধুনিক, টেকসই এবং বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকারের অন্যতম প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করণীয়। এই বিষয়ে আজকে আমাদের স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, এবং একই সাথে সহ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। আপনাদের দুইজনকে স্বাগতম। দর্শক, আমরা আলোচনার পূর্বে চলুন দেখে আসি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের উপর একটি বিশেষ প্রতিবেদন। ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর অভ্যন্তরে তাপ ও চাপের প্রভাবে টেকটোনিক প্লেটগুলো প্রতিনিয়ত অত্যন্ত ধীর গতিতে বছরে 2 থেকে 12 সেন্টিমিটার নড়াচড়া করে। যখন দুটি প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ঘর্ষণ হয় বা সরে যেতে চায়, তখন প্লেটগুলোর সংযোগস্থলে প্রচণ্ড শক্তির সঞ্চার ঘটে। এই সঞ্চারিত শক্তির মাত্রা যখন শিলাস্তরের সহ্য ক্ষমতা ছাড়িয়ে যায়, তখন শিলাস্তর ভেঙে গিয়ে বা স্থানচ্যুত হয়ে সেই শক্তি হঠাৎ বেরিয়ে আসে। এটাই ভূমিকম্প। সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকাতে এক ভয়াবহ ভূমিকম্পে পুরো নগরবাসীকে নাড়িয়ে দিয়েছে। আমাদের এই চিরচেনা, অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকার অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ভবন, সচেতনতার অভাব, রাজধানী ঢাকাতে ভয়াবহ ভূমিকম্প হলে কি হতে পারে আমাদের এই রাজধানীর চিত্র, তা নিয়ে সকলের মাঝে রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক। যদি 7.0 কিংবা তারও অধিক মাত্রায় রাজধানী ঢাকাতে ভূমিকম্প হয়, তাহলে কি হতে পারে রাজধানীর চিত্র, একবার তা ভেবে দেখা উচিত, তাই না? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে ডাউকি ফল্ট এবং পূর্ব দিকে চট্টগ্রাম ত্রিপুরার ফোল্ডেড বেল্ট অত্যন্ত সক্রিয়। বৈজ্ঞানিক গবেষণায় বাংলাদেশকে কয়েকটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়েছে, যার মধ্যে উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এছাড়াও ঢাকা শহরের অবকাঠামোগত কারণে ঢাকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। কারণ পরিকল্পনাহীন নগরায়ন। অধিকাংশ পুরনো ভবন জাতীয় বিল্ডিং কোড BNBC অনুসরণ করেনি। বিল্ডিং কোডের অবহেলা। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও অনেক সময় মান বজায় রাখা হয় না। ঘনবসতি ও সরু রাস্তা। পুরনো ঢাকার ঘিঞ্জি রাস্তা এবং ভবনের আধিক্য উদ্ধার কাজ পরিচালনা অসম্ভব করে তুলতে পারে। আরেকটি উল্লেখযোগ্য দিক হল, ভূমিকম্প যখন সংঘটিত হয় তার কোনো পূর্বাভাস পাওয়া যায় না। তাই স্কুল চলাকালীন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে কিভাবে সেই ভূমিকম্প মোকাবেলা করবে, সেই বিষয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে সকল শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। তাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিবেদিত আজ এবং আগামী রাজধানী ঢাকা অনুষ্ঠানে রাজধানীর মিরপুরে বশিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে কিভাবে ভূমিকম্প মোকাবেলা করা যায় এমন সেমিনার ও মহড়া অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আই ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ আয়োজনে ভূমিকম্প মোকাবেলায় আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক এই সেমিনার ও মহড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্কুল চলাকালীন ভূমিকম্প হলে আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের করণীয় কি, এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে চিত্রনায়িকা বুবলির উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। যেহেতু ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্পের কোনো পূর্বাভাস নেই, ভূমিকম্প কখন কোথায় সংঘটিত হবে তারও কোনো পূর্বাভাস পাওয়া যায় না।
এমনকি ভূমিকম্প প্রতিরোধ করার কোনো বৈজ্ঞানিক উপায় নেই। তাই স্কুল চলাকালীন ভূমিকম্প হলে শিক্ষার্থীরা কিভাবে ভূমিকম্প মোকাবেলা করবে সেই বিষয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্প বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া উচিত বলে মনে করেন বক্তারা। ভূমিকম্প যেহেতু আসলে আমাদের সাম্প্রতিক সময় খুব আতঙ্কের একটি বিষয়, আমাদের তাৎক্ষণিক কি করতে পারি সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটার জন্য আজকের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হলো। শুধুমাত্র আজকে বশিরউদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, আমি চাই সারা দেশব্যাপী এটি ছড়িয়ে পড়ুক। এই দেশটা আমাদের, এই ঢাকা শহরটা আমাদের। আমি একটা অনুরোধ করব আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে, এখন যারা আমরা নতুন বাড়িঘর করব তারা নিয়ম মেনে করব। এটা আমরা নিজের কাছে প্রতিজ্ঞা করি, শপথ করি, এটা আমাদের নিজেদের জন্য দরকার। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ভূমিকম্প নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখলাম। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। আজকের আমাদের স্টুডিওতে আলোচনায় উপস্থিত হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। স্যার, আপনার কাছে প্রথমে জানতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ যে ভূমিকম্প, এর কোনো পূর্বাভাস পাওয়া যায় না, সেই ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কিভাবে কি ধরনের পদক্ষেপ আমরা এই ধরনের ভূমিকম্প মোকাবেলায় গ্রহণ করতে পারি? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই মুহূর্তে কি ধরনের ভূমিকা পালন করছে? ভূমিকম্প অবশ্যই এমন একটি দুর্যোগ যার কোনো পূর্বাভাস পাওয়া যায় না, কিন্তু বিষয়টি হলো রাজুক যে জিনিসটি নিয়ে কাজ করে, ভূমিকম্প হয়ে যাওয়ার পরে যে সমস্যাগুলো সেটা নিয়ে রাজুক হয়তো তার নৈতিক অবস্থান থেকে কিছু কাজ করে বা দায়িত্ববোধ থেকে কিছু কাজ করে, কিন্তু মূলত রাজুকের কাজ হলো একটি ভূমিকম্প সহনীয় স্থাপনা, বিল্ডিং, এগুলো যাতে তৈরি করা যায়। যেহেতু রাজুক প্ল্যান, ডিজাইন এগুলোর সঙ্গে জড়িত, যাতে এমনভাবে এই বিল্ডিংটি বা এই স্থাপনাটি করা যায় যাতে এটি নির্দিষ্ট ভূমিকম্প সহনীয় স্থাপনা হতে পারে। সেভাবেই আমরা ডিজাইন করি, সেভাবেই আমরা সেটা অ্যাপ্রুভাল দেই, সেটা আমরা সেভাবে তদারক করি। এটা হলো মূলত এই ভূমিকম্পের বিষয়ে রাজুকের অফিসিয়াল দায়িত্ব। আজকে যে টপিকসটা হলো যে বেসিক্যালি ভূমিকম্পের পরে কি করণীয় আছে, সেটা মূলত অ্যাকচুয়ালি দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার ব্রিগেড, সিটি কর্পোরেশন, অন্যান্য সংগঠনগুলো বা সরকারের অংশগুলো এই কাজগুলো করে থাকে। যেহেতু রাজুক এই রাজধানীটার একটা দেখভালের দায়িত্ব নিয়ে রেখেছে, সেহেতু আমরা মনে করি সেখানেও আমাদের কিছু ভূমিকা আছে। এখন আমরা যে কাজটা করতেছি এই মুহূর্তে, আমরা বিভিন্ন স্কুল কলেজে অনুষ্ঠান করতেছি যাতে কিভাবে এটা ট্রেনিংয়ের মতো, তারা কিভাবে যাতে ছাত্রছাত্রীরা, শিক্ষকরা শিখতে পারে যে আমরা কিভাবে একটা ভূমিকম্প হয়ে গেলে বা ভূমিকম্প হওয়ার সময় সেই মুহূর্তে আমরা কিভাবে অবস্থান নিব, কি করব, সেই বিষয়টিও আমরা এই উদ্যোগটা নিয়েছি যাতে সবাই এই ব্যাপারে সচেতন হতে পারে। স্যার, আপনি একটা স্কুলের ভূমিকম্প মোকাবেলার মহড়া অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন। আপনি দেখেছেন যে স্কুল চলাকালীন সময়ে যদি ভূমিকম্প হয় তাহলে শিক্ষার্থীদের কি ধরনের ভূমিকা পালন করতে হবে, এই বিষয়ে আপনার কি নির্দেশনা রয়েছে? আমাদের একটা সাধারণ ধারণা হলো যে ভূমিকম্প হলে দৌড় দিয়ে ভবনের বাইরে আসতে হবে এবং বাইরে একটা ফাঁকা জায়গা বা কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি যে সর্বশেষ যে ভূমিকম্পটা হলো আমাদের, তো আমি তো অনেকগুলো বিশেষ করে পুরাতন ঢাকা এবং আরও অন্যান্য জায়গায় গেছি, যে বিল্ডিংয়ের ভিতরে অবস্থানরত কিন্তু কেউ নিহত হয়নি, হয়তো হালকা আহত হলেও হয়েছে, কিন্তু মূলত নিহতগুলো কিন্তু হয়েছে যারা বাইরে ছিল, রাস্তায় ছিল বা অন্য জায়গায় ছিল, তারা মূলত আক্রান্ত হয়েছে এবং দুর্ঘটনা ঘটছে। মূলত এই ছাত্রছাত্রী বা যারা ভবনে থাকবেন বা স্কুলে থাকবেন, এখানে একটা জিনিস আছে যে ড্রপ, মানে আপনাকে নিচু হতে হবে, এবং কভার, আপনাকে একটা টেবিল বা ছাদের এক কোণায় বা কলামের নিচে আপনাকে এরকম একটা অবস্থায় কভার জায়গায় আপনাকে থাকতে হবে। তারপরে হোল্ড অন, আপনাকে শক্ত করে একটা জিনিস ধরতে হবে যাতে আপনি একটু সেফ থাকতে পারেন। এটা হলো একেবারে বেসিক জিনিস। তারপরে আপনি যদি বাইরে যাওয়ার সুযোগ থাকে সেগুলো করতে হবে। তবে স্কুলে আমরা শেখাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, পর্যাপ্ত পানির একটা ব্যবস্থা থাকতে হবে। যদি সুযোগ থাকে ধীরে ধীরে আস্তে আস্তে বের হয়ে যায়, ফাঁকা মাঠ যদি থাকে সেখানে আশ্রয় নিতে হবে, কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করে
এটা করা যাবে না। আমরা দেখেছি জগন্নাথে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাদ থেকে লাফিয়ে পড়ে দুর্ঘটনা ঘটছে। তো কাজে এই জিনিসগুলো তাড়াহুড়া করা যাবে না এবং এই ট্রেনিংগুলো আমাদেরকে দিতে হবে যাতে আমরা ধীর স্থির থাকতে পারি। আরেকটা বিষয় আসি স্যার, যেহেতু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা দায়িত্ব রয়েছে যে ভবনের নির্মাণের নকশা অনুমোদন, যদি কোনো ভবন ধসে পড়ে তাহলে এর দায় দায়িত্ব আপনি কার উপরে বর্তাবেন? আমি ধরে নিলাম যে রাজুকের যে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেটা রাজুকের যথাযথ অনুমোদন নিয়েই করা, তারপরে কিন্তু সেটা কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো কারণে ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা ঘোষণা দিলাম, সেক্ষেত্রে সেটা যদি ধসে পড়ে তাহলে এর দায় দায়িত্ব কার হবে? না, ঝুঁকি পড়ার দায় দায়িত্ব অবশ্যই রাজুকের তো একটা আছেই, কিন্তু এর সঙ্গে একটা প্ল্যান যখন অ্যাপ্রুভড হয় তখন সেই ডিজাইন অনুযায়ী সেই স্থাপনাটি বা সেই বিল্ডিংটি হলো কি না সেটার জন্য কিন্তু অনেকের দায় দায়িত্ব আছে। যারা বিল্ডিংটা নির্মাণ করছেন, যারা বিল্ডিংটার এই তদারকি করছেন, যারা ডিজাইন করছেন এবং সুপারভিশন করছেন যে তাদের ডিজাইন অনুযায়ী বাড়িটি হলো কি না। আমি স্বীকার করি এক্ষেত্রে রাজুকের অনেক সীমাবদ্ধতা আছে, তবে নতুন যে আমরা ড্যাব এবং বিধিমালা করলাম সেখানে কিন্তু আমরা এই জিনিসটা কড়াকড়ি করছি এবং এখানে দায় দায়িত্ব যেসব প্রকৌশলী, যেসব আর্কিটেক্ট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা এটার দায় দায়িত্ব আছেন এবং তদারকির জন্য আমরা আলাদা একটা ক্লোজ করছি, যারা এটা তদারকি করবেন তাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। যে ইঞ্জিনিয়ার এই প্ল্যানটা করবেন, যে আর্কিটেক্ট এই প্ল্যানটা করবেন, তাদের আইএবি বা আইবিকে আমরা চিঠি দেই, তাদের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, তাদের আইবির মেম্বারশিপ বাতিল হতে পারে এবং তাদের বিরুদ্ধে কিন্তু আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও একটা বিধান আমাদের বিধিমালায় আছে। এবং এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে, না হলে কিন্তু সামনে আমাদের জন্য আরও অনেক দুর্ভোগ অপেক্ষা করছে। এবং একটা জিনিস বুঝতে হবে যে রাজুকের অবশ্যই একটা দায়বদ্ধতা আছে, যেহেতু রাজধানীর অনেকে গার্ডিয়ান বলেন, আরও অনেকে অনেক কিছু বলেন। আমি বলি যেহেতু আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা জনগণের সেবা দেওয়ার জন্য আসছি, সেক্ষেত্রে আমাদের দায় দায়িত্বটা অবশ্যই একটু বেশি এবং আমরা চেষ্টা করতেছি এই দায় দায়িত্বটা পালন করার জন্য। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে ডক্টর মেহেদী আহমেদ আনসারী আপনার কাছে আসতে চাই। আমরা সাধারণ জনগণের কাছে রিক্টার স্কেলটা অথবা মাত্রাটা, ভূমিকম্পের মাত্রাটা নিয়ে খুব বেশি পরিচিত। আপনি কি বলবেন যে একটা ভবন নির্মাণের সাথে ডিজাইন এবং ভবনের যে আমরা যে বলি তাকে ভূমিকম্পের মাত্রা থেকে যে ভবনের যে ডিজাইন, এই সংক্রান্ত বিষয়ে যদি সাধারণ জনগণকে বোঝার মতো করে একটু এক্সপ্লেইন করে। আমরা ইংলিশে বলি ম্যাগনিটিউড, আরেকটাকে বলি হচ্ছে ইন্টেন্সিটি। বাংলায় আমরা যেটা ম্যাগনিটিউড সেটাকে বলি মাত্রা, আর যেটা ইন্টেন্সিটি সেটাকে বলি তীব্রতা। ভবন ডিজাইন করতে গেলে আমাদের তীব্রতার প্রয়োজন, অর্থাৎ কতখানি মাটিটা কাঁপবে বা কতখানিটা বিল্ডিং কাঁপতে পারে। মাত্রা যেটা নির্ণয় করে সেটা হচ্ছে কোথায় এনার্জিটা রিলিজ করে, অর্থাৎ নরসিংদীতে যে আর্থকুয়েক হচ্ছে আমরা বলছি মাত্রা হচ্ছে 5.7, আর এটা তীব্রতা কোথাও বলা হয়নি, বাট আমরা তীব্রতা বের করতে গেলে আমার 3টা প্যারামিটার লাগে। একটা হচ্ছে মানুষ কীভাবে পারসিভ করেছে, অর্থাৎ মানুষ কি কোথাও দাঁড়িয়ে থাকতে পেরেছে বা বসে থাকলে অসুবিধা হয়েছে কিনা। সেকেন্ড জিনিস হচ্ছে বাসার যে আসবাবপত্র সেগুলো পড়ে গেছে কিনা। থার্ড হচ্ছে বিল্ডিংয়ের কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে। এই 3টাকে কম্বাইন করে আমরা তীব্রতাকে নির্ণয় করি এবং বিল্ডিং ডিজাইন করতে গেলে আমাদের তীব্রতার প্রয়োজন। আমাদের যেরকম বিল্ডিং কোডে সাধারণ মানুষ হয়তো বুঝবে না, বা যারা ডিজাইন করে তারা জানে যে বিল্ডিং কোডে 4টা জোনে ভাগ করা আছে। প্রথম জোনে আমাদের বলা আছে 0.36 জি বলা আছে, তার মানে আমাদের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ যেটা আছে তার 36%-এর সমপরিমাণ ঝাঁকুনি আসবে হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ জোনে। ঢাকার আশেপাশে আমাদের 0.2 জি, অর্থাৎ 20% অফ গ্র্যাভিটি। তো ঢাকার যে আমাদের বিল্ডিং কোড আছে, বিল্ডিং কোডে বলা আছে যে সিলেট এলাকায় হচ্ছে তীব্রতা হচ্ছে 9 হতে পারে, ঢাকা হচ্ছে 8 হতে পারে। নরসিংদীর এই আর্থকুয়েক 5.7, কিন্তু এটার জন্য ঢাকায় তীব্রতা, নরসিংদীর তীব্রতা ছিল 6, ঢাকায় এটা তীব্রতা ছিল 4। কিন্তু ঢাকায় আমরা দেখছি যে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমার ঢাকার তীব্রতা, যদি বিল্ডিং কোড অনুযায়ী হয় তীব্রতা হওয়া উচিত 8, তার মানে তার থেকে অনেক কম। এই জন্য কিন্তু ঢাকায় বিল্ডিংয়ে তেমন ক্ষতি হয়নি। তার মানে আমাদের বিল্ডিং ডিজাইন করতে গেলে তীব্রতার উপর ডিপেন্ড করতে হবে, এবং তীব্রতা দুইভাবে এক্সপ্রেস করা যায়। একটা হচ্ছে 3টা ফ্যাক্টর দিয়ে, যেটাকে আমরা ইন্টেন্সিটি স্কেল বলি, আর একটা হচ্ছে ত্বরণ। এই দুইটা একটার সাথে একটা কিন্তু মানে কোরিলেটেড। মাত্রা দিয়ে বিল্ডিং ডিজাইন করা যায় না, তীব্রতা দিয়ে করতে হবে। এবং তীব্রতা আমরা ইঞ্জিনিয়ারে বলি একটা হচ্ছে ত্বরণ দিয়ে এক্সপ্রেস করি, আরেকটা হচ্ছে আমরা ইন্টেন্সিটি স্কেল দিয়ে করি, যেটা রোমান নাম্বারের 7, 6 এইভাবে আমরা এক্সপ্রেস করি। স্যার, একটা বিষয় বা সম্পর্কিত একটা বিষয়, সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের কথা আপনি বলেছেন, যেহেতু এটার দায় দায়িত্ব হচ্ছে যে সিটি কর্পোরেশনের আওতায় পড়ে। ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের একটা তালিকাও আমাদের কাছে রয়েছে। এই সমস্ত ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলোকে রেট্রোফিটিং করার কোনো পরিকল্পনা রাজুকের আছে কিনা? আমরা কিন্তু 229টা বিল্ডিংয়ের
এই ঝুঁকিপূর্ণ আমরা নির্ধারণ করছি, করে আমরা যথাযথ জায়গায় আমরা তালিকাগুলো পাঠিয়ে দিয়েছি। এবং মজার জিনিস হলো সেগুলোতে আমরা এভাবেও দিছি যে কোনটা একদম রেট্রোফিটিং করা যাবে, কোনটা ভেঙে ফেলতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। আমরা কিন্তু সেই অ্যাসেসমেন্টও আমরা বুয়েটের সহযোগিতায় কিন্তু এই কাজটা আমরা করেছি। এখন কিন্তু এই ভূমিকম্পের পরে অনেক ভবন মালিক তারা কিন্তু নিজেরাই এসে বলতেছে যে স্যার একটু আমার এই বিল্ডিংটা একটু চেক করে দেন, অ্যাসেসমেন্ট করে দেন যে এটা কি আমরা কি অবস্থায়, আমরা কতটুকু ঝুঁকিপূর্ণ আছি। আলহামদুলিল্লাহ, ইট ইজ এ গুড সাইন। এটা আমাদের একটা সচেতন হওয়ার একটা সুযোগ। তো এই কাজগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে। আসলে এই টোটাল ভূমিকম্পের ঝুঁকি সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলোর সঙ্গে কিন্তু টোটালি একটা সমন্বিত প্রয়াস লাগবে। এটা ইন্ডিভিজুয়ালি একক একটা সংগঠনের জন্য কিন্তু এটা হবে না। স্যার, আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি আপনার কয়েকটা স্টেটমেন্ট আমরা দেখেছি যে বাংলাদেশে যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের ডিজাস্টার হবে, সেখানে একটা পরিসংখ্যানও আপনি উল্লেখ করেছেন। তা আমি মনে করি এটা সাধারণ জনগণের জন্য কি একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করা না, বা তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আমরা জনগণকে কি আতঙ্কের মধ্যে রাখবো? আসলে আতঙ্কের জন্য এটা করা হয়নি। আমাদের হয়েছে কি, আমাদের হিস্ট্রিক্যালি আমাদের এখানে 1869 থেকে 1930 পর্যন্ত 6টা বড় বড় ভূমিকম্প হয়েছে। কিন্তু তারপর দেখা গেল 1930 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 100 বছর 90 বছর হয়েছে আমাদের কিন্তু কোনো আর্থকুয়েক নাই। তো সাধারণ মানুষ এবং আমরা যারা সরকারে যারা আছে তারাও কিন্তু এসে কমপ্লাস, মানে তারা ধরে নিয়েছে ভূমিকম্প হবে না। এই নরসিংদী আর্থকুয়েক কিন্তু কিছুটা আমাদের প্যানিক সৃষ্টি করেছে। এখন প্যানিক আমাদের সৃষ্টি করার টার্গেট না, আমাদের যেটা টার্গেট হচ্ছে যে, এটা কিন্তু আমার তথ্য না, এটা রাজুকেরই একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে। ওখানে ওরা বলছে ঢাকায় টোটাল বাসা আছে রাজুকের তথ্য অনুযায়ী 21 লাখ, তার মধ্যে 6 লাখ হচ্ছে পাকা দালান। তার রাফলি 40% মতো বিল্ডিং ভেঙে পড়তে পারে যদি একটা 7 মাত্রা ভূমিকম্প হয়। ওই তথ্যটাকে আমি বলার চেষ্টা করছি। আমাদের যেটা এখন করা উচিত, রাজুক যেই মানে তথ্যটা পেয়েছে, এটাকে ইচ অ্যান্ড এভরি বিল্ডিং চেক করে আমাদের তথ্যটাকে সঠিক কিনা এটা প্রমাণ করতে হবে। তো সেটার জন্য কিন্তু বিশাল উদ্যোগের ব্যাপার। সেই উদ্যোগটা যাতে নেয়, এইখান থেকে আমি সরকার কাঠামো থেকে, রাষ্ট্র কাঠামো থেকে কিন্তু একটা নির্দেশনা আসতে হবে যে সবাই যে যার মতো বিল্ডিং চেক। আসলে যেই ট্রেনিংটা দরকার সেটা কিন্তু খুব বেশি নলেজের দরকার নেই। সেটা কিন্তু আমরা যদি ট্রেনিং দিই, সাধারণ মানুষ একজন সিভিল ইঞ্জিনিয়ার, সদ্য পাশ করে সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে বিল্ডিংগুলো চেক করাতে পারে। কারণ বিল্ডিংয়ের একতলা কার পার্কিং ফাঁকা আছে, বিল্ডিংয়ের অবয়বটা 4 কোণা না হয় একটু এল শেপ, তো এগুলোই বিল্ডিংয়ের জন্য খারাপ। তো এখন এইগুলা দিয়ে আমরা যদি বিল্ডিংগুলো, এই 6 লাখ বিল্ডিং চেক করা শুরু করি, আসলে আরও আগে চেক করা শুরু করা উচিত ছিল। প্রজেক্টে যখন 22 সালে মোটামুটি কমপ্লিশন হতে, তারপর থেকে এখন যদি করতে 4 বছরের অনেক আগাতে পারতো। কিন্তু সরকার, বললাম, পলিটিক্যাল উইলের অভাবে কিন্তু এর কোনোদিন নেওয়া হয়নি। আশা করি যে সামনে পলিটিক্যাল উইল নিয়ে এটাকে করা হবে। কারণ এই চেকগুলো ইমিডিয়েটলি করে, এটা আমেরিকা বা ইন্ডিয়া বা যে কোনো দেশে, পাকিস্তান মধ্যে সেগুলোকে সবসময় করা হয়। কারণ কোন ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ, কোনটা কম ঝুঁকিপূর্ণ, কোনটা একেবারে ঝুঁকিপূর্ণ, এই টায়ারটা করা। আমরা বললাম না 40% বিল্ডিং খারাপ বলা হতো, কিন্তু আসলে কোন 40% আমরা কিন্তু জানি না। কিন্তু রাজুকের ওই অ্যানালাইসিসের তথ্য থেকে বিদেশি কনসালটেন্টে বলেছে 40% ঢাকা বিল্ডিং খারাপ। তার মানে এটাকে চিহ্নিত করার জন্য আমাদের যেটা করা উচিত, ইচ অ্যান্ড এভরি বিল্ডিং ধরে ধরে চেক করে করা উচিত। এবং এটার আমেরিকান একটা গাইডলাইন বলে, মাত্র 10 থেকে 15 মিনিট যদি আমরা বিল্ডিংয়ের পিছিয়ে ব্যয় করি, এই একটা ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করে কিন্তু বিল্ডিং খারাপ ভালো বলে দিতে পারি। তাহলে সরকারের জন্য যেটা হবে, একটা ভূমিকম্প আসলে কোন বিল্ডিংগুলো খারাপ কোনটা ভালো সেটা চিহ্নিত করানো হয়ে যাবে, এবং কোন জায়গায় আমাদের অর্থ ব্যয়টা করতে হবে। এটা কিন্তু সরকারের কোনো অর্থ ব্যয় না, সরকারের খালি একটা দিক নির্দেশনের প্রয়োজন। বাকি বিল্ডিং চেকিংয়ের ব্যাপারটা পুরোটা সাধারণ মানুষ তার নিজের অর্থায়নই করবে। রাজুক থেকে খালি একটা দিক নির্দেশনা আসতে হবে, সবাইকে বিল্ডিং চেক করে রাজুকের কাছে একটা সার্টিফিকেট জমা দেওয়া। তো এইটা করলে যেটা সময় হতো, যে আতঙ্কটা থেকে তার বের আসতে পারতো, এবং কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ না হওয়াতে যেটা হচ্ছে যে ওই বিল্ডিংয়ের হোল্ড, মানে ওই যে ড্রপ, হোল্ড অ্যান্ড কাভারের ব্যাপারটাও কিন্তু মানুষ আগে থেকে ডিসিশন নিতে পারতো যে আমার বিল্ডিং ভালো, আমাকে ওই জিনিসটা আমরা কিন্তু ফলো করতে পারবো। এখন না জানার ফলে সবাই কিন্তু প্যানিক হয়ে নামার চেষ্টা করে। এই জিনিসটা আসলে সরকারকে হাল ধরতে হবে। আমি মনে করি রাজুকের এটা রাজুকের ওই যথেষ্ট পাওয়ার আছে, এই জিনিসটার দিকে আসলে রাজুকে একটু ধাবিত হওয়া উচিত। ধন্যবাদ স্যার। আমরা আবার ফিরে আসছি আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের কাছে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাই, রাজুকের একটা প্রজেক্ট রয়েছে, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট। সেই প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একটি সার্ভে করা হয়েছে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলোর একটা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা হয়েছে। তো কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ স্কুলের ব্যাপারে রাজুকের কি ভূমিকা রয়েছে? আবারও ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, আমি একটু আগে বলেছি যে আমরা এ ধরনের অ্যাসেসমেন্ট করে 229টা স্থাপনা বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে পেয়েছি যারা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। এর মধ্যে কিন্তু খুব সরকারি প্রতিষ্ঠান আছে, নামকরা প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠানও আছে। এগুলো অনেক পুরাতন ভবন, পুরাতন বিল্ডিং, এবং যখন আমরা এই
ভূমিকম্পের কনসেপ্টে ডিজাইনও করতাম না। এগুলো কিন্তু অনেকটা সেই সময়ের মূলত বিল্ডিংগুলো, হয়তো নতুন 2-4টা থাকতে পারে। এখন বিষয়টা হলো এগুলো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি এবং আমরাও চেষ্টা করতেছি কোনটাকে রেট্রোফিটিংয়ের আওতায় ঠিক জায়গায় আনা যাবে, কোনটাকে রিকনস্ট্রাকশন করতে হবে, কোনটাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। বিশেষ করে পুরান ঢাকা যে প্রতিষ্ঠানগুলো আছে, বিল্ডিংগুলো আছে, সেগুলোর অবস্থা কিন্তু আসলে একটু বেশি খারাপ। হ্যাঁ, তো এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে যেটা আমাদের ডক্টর মেহেদী বললেন যে অবশ্যই রাজুকের এখানে বিশাল দায়িত্ব আছে, কিন্তু আমি অবশ্যই স্বীকার করব এখানে রাজুকের সক্ষমতারও কিছু অভাব আছে। যেমন এই যে অ্যাসেসমেন্টগুলো যে কোনটা ঝুঁকিপূর্ণ এবং এর জন্য যে একটা অ্যাসেসমেন্ট করবে, ভিজুয়ালি যেটা করবে, সেই ট্রেনিংটাও কিন্তু পর্যাপ্ত আমাদের লোক বললেন। এটা কিন্তু খুব সহজ, একটা শর্ট টার্মের একটা ট্রেনিং দিলে কিন্তু এই কাজটা আমরা করাতে পারি এবং আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের ট্রাস্টের গেজেটটা হয়ে যাবে। তখন কিন্তু আমরা এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের যে রিস্কগুলো সেগুলো টেস্ট করা, কিভাবে নির্মাণ করা, আমাদের লোকজনকে ট্রেনিং দেওয়া, এই প্রজেক্টটা আমরা এটার আওতায় ইনশাল্লাহ নিতে পারবো এবং তখন একটা সঠিক নির্দেশনা আমরা দিতে পারবো। ধন্যবাদ স্যার। আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই, দুইজনের কাছে একটা কমন প্রশ্ন থাকবে যে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত প্রশিক্ষণগুলি করা হয়, আরও বেশি বেশি প্রশিক্ষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কী ভূমিকা রয়েছে, যে স্কুলগুলোতে কি আমরা আলাদা করে ভূমিকম্প মোকাবেলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করব কিনা? অবশ্যই, বিশেষ করে দিনে যদি একটা ভূমিকম্প হয় তাহলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কিন্তু সিরিয়াসলি অ্যাফেক্টেড হবে, কারণ তখন তারা সবাই একটা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে একত্রিত থাকে। তো তাদেরকে জানতে হবে, যেটা আমাদের ডক্টর মেহেদী একটু আগে বললেন, যে যদি বিল্ডিংটি দুর্যোগ সহনীয় হয় বা সেই ডিজাইন কভার করে, কিন্তু যে এটা ব্যবহার করে সে হয়তো এটা জানেই না যে এটা আমি মানে যে বিল্ডিংটাতে আছি সেটার এই অবস্থানটা, ডিজাইনের অবস্থানটা কি, এটা কি 7 মাত্রার বা 6 মাত্রার ভূমিকম্প অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না, কতটুকু কাঁপুনি এটা সহনীয় হবে। তো সেক্ষেত্রে বেসিক কিছু জিনিস আমাদের লাগবেই, সেটা যেটা আমি শুরুতেই বলছি, শুধু ভূমিকম্প না, আগুন লাগলে কি করতে হবে, অন্য হলে কি হবে, বন্যা হলে কি করতে হবে, এগুলো কিন্তু এখন আমাদের ছাত্রছাত্রীদেরকে কিন্তু অবশ্যই শিক্ষা দেওয়ার একটা সময় আসছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা করতেছি, আমরা আমাদের জায়গা থেকে সিটি কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা অধিদপ্তর সবাইকে কিন্তু এই দায়িত্বগুলো নিতে হবে। এটা করলে আমরা মোটামুটি যে একটা প্রাথমিক যে ক্ষয়ক্ষতি ধাক্কা সেটা মনে আমরা কমায় আনতে পারব। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোতে কি ভূমিকম্পের বিষয়ে এ ধরনের কোনো প্রশিক্ষণ আছে কিনা? আমরা যেটা করেছি যে ফায়ার সেফটি ড্রিল করেছি, তো ফায়ারের সাথে কিন্তু কিছুটা আর্থকুয়েকের মিল আছে, আবার কিছুটা অমিলও আছে। ফায়ার সেফটি ড্রিলটা করার এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে আমরা কিন্তু কালার মার্ক করে দিয়েছি, চারিদিকে 3টা সিঁড়ি আছে আমাদের ডিপার্টমেন্টের। তো ছাত্ররা কোন দিকে যাবে একটা আগুন লাগলে। আর্থকুয়েক এবং ফায়ারের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে আর্থকুয়েক হচ্ছে বলা হয় যে ওই সময় ঠান্ডা মাথায় ওই যে ড্রপ কভার এবং হোল্ড করে রাখতে হবে, বাট বিল্ডিংয়ের ভিতরে থাকতে হবে, আর ফায়ার কিন্তু সাথে সাথে বের হতে হবে। এবং বাট বোধ ক্ষেত্রে যেটা হতে পরবর্তীতে যখন দুর্যোগটা চলে যাবে তখন সিস্টেমেটিক ওয়েতে যে ডিসিপ্লিন ওয়েতে নামবো, সেই জন্য কিন্তু আমাদের তীর চিহ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং তীর চিহ্নটা দিয়ে বলা আছে, কারণ সবাই যদি একটা সিঁড়িতে যেতে যায় তাহলে স্ট্যাম্পিড হবে, সেই জন্য এই জিনিসটা আগে মহড়া দেয়া, মহড়াটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে মহড়ার কথা বলা আছে। তো এই জিনিসগুলো কিন্তু মহড়ার মাধ্যমে হসপিটাল, স্কুল, বিশেষ করে স্কুলের কোমলমতি বাচ্চারা আছে, স্কুলে এটা রেগুলার মহড়া হওয়া দরকার। মহড়া না থাকলে এটা কোনো সময় হবে না, কারণ মহড়া দিলে তার কিন্তু মাথায়, জাপানের মতো দেশে, আমেরিকার মতো দেশে ওরা কিন্তু রেগুলার বেসিস প্রতি 15 দিন পর মহড়া করে। হঠাৎ একটা অ্যালার্ম বাজায়, সাথে সাথে ডিসিপ্লিন ওয়েতে বলে যে আর্থকুয়েক না ফায়ার আগে বলা থাকে, কারণ আর্থকুয়েক হলে বের হবে না, দাঁড়িয়ে ড্রপ কভার হোল্ড করবে, আর আগুন লাগলে সাথে সাথে বের হয়ে যাবে। তো এই প্র্যাকটিস যদি না করি আমাদের কিন্তু হাজার নিয়ম থেকেও লাভ হবে না। তো প্র্যাকটিসটা মাস্ট সবার জন্য। রুল সব কিছু আছে, আমরা জানি কী করতে হবে, প্র্যাকটিস বা ড্রিলের মাধ্যমে আমাদের ওটাকে মানে স্মুথ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ জানাচ্ছি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম আজ এবং আগামী রাজধানী ঢাকায় প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করণীয় শীর্ষক অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবেদিত আজ এবং আগামী রাজধানী ঢাকা অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি।